জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন বন্ধে দুর্ভোগ, ট্রেন লঞ্চে ভিড়। ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সড়কমন্ত্রীর, রোববারের আগে নয় জবাব মালিক সমিতির। ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমলেও এখনো বিক্রি হচ্ছে বাংলাদেশের চেয়ে ৪৪ টাকা বেশিতে। হচ্ছিল পাচার, টাকাতেই বেড়েছে দাম, জানালেন প্রতিমন্ত্রী। ২৬টা পরীক্ষা, আমার স্বয়ং ৫টা পরীক্ষা, আমি কোনটা পরীক্ষা দিব? একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। একই দিনে সরকারি চাকরির ২৬ পরীক্ষা, ফি দিয়েও অংশ নিতে পারেননি অনেক প্রার্থী। বারবার প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ। ইতিহাস থেকে জাতির পিতার নাম কখনোই মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুর গোপন দলিলের বই ইংরেজি ভাষায় প্রকাশনার মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে হঠাৎই গণপরিবহন বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ছুটির দিন হলেও নানা কাজে বাইরে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন অনেকেই। যানবাহনে গুনতে হয় বাড়তি ভাড়া। এদিকে রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি। বিস্তারিত দেখুন রিপোর্টে। ধামরাইয়ের চাকরি প্রার্থী শরীফুল ইসলাম সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে কৃষি অধিদপ্তরের চাকুরির পরীক্ষা থাকায় বের হয়েছেন আগে ভাগেই। নানা ভোগান্তি সয়ে গাবতলী পর্যন্ত আসলেও গণপরিবহনের অভাবে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু এই পরীক্ষার দায়িত্ব নিবে কে? সরকার নিবে? এই যে এটা যে আন্দোলন হইতেছে, বাস শ্রমিকের আন্দোলন হইতেছে, কে দায় নিবে? জীবন তো আমার শেষ। শরীফুলের মতো নানা কাজে যারা বাইরে বেরিয়েছেন, গণপরিবহন না পেয়ে পথে পথে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, ঢাকার বাইরে থেকে ঢোকেনি কোনো পরিবহন। টার্মিনাল গিয়েও বিপাকে পড়েন অনেকে। অনেক ভোগান্তি আসলে। এইভাবে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাবে সেটা তো আমরা জানি না। টাকা যদি ঘাট পর্যন্ত যে শেষ হয়ে যায়, তারপরে আমি ওইখান থেকে পরে আমি কোন টাকা দিয়ে যাব? এদিকে রাজধানীর ভেতরেও মোড়ে মোড়ে দেখা গেছে মানুষের ভিড়। গণপরিবহন না থাকায় রিকশা, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল দখলে নেয় রাজপথ। বাস না থাকার সুযোগে ভাড়া হাঁকা হচ্ছে কয়েক গুণ। আসার পর প্রায় ৪-৫ গুণ ভাড়া দিয়ে আমাদেরকে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। এই যে ওখান থেকে আসলাম রিক্সায়, আবার এখান থেকে সিএনজিতে যাইতে হবে। পরিবহন খাতে বিশৃঙ্খলা চলছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মালিক শ্রমিকরা নিজেদের স্বার্থে গণপরিবহন বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করছে। এদিকে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ নেই। বিআরটিএ আমাদেরকে জানিয়েছে আগামী রোববারের সকাল 11টায় বসবে, এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। তাহলে আগামী রোববারের আগ পর্যন্ত তো এখানে মালিকদেরা যা কর্মবিরতি পালন করতেছে সেটা প্রত্যাহার করার তো কোনো সুযোগ আমি দেখি না। পরিবহন সেক্টরটা কত নাজুক অবস্থায় আছে, অভিভাবকহীন আছে এবং খণ্ডিত বিখণ্ডিত অনেক স্বার্থ গোষ্ঠী এটার সাথে জড়িত হয়ে তারা নিজেরা নিজেদের স্বার্থ উদ্ধারের করার জন্য জনগণকে জিম্মি করছে। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় রেল স্টেশনগুলোতে ভিড় বেড়েছে কয়েক গুণ। টিকিট না পেয়ে অনেকে ফিরে গেছেন খালি হাতে। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে পরিবহন ও যাত্রী প্রতিনিধিদের সাথে। একই সাথে জনভোগান্তির কথা মাথায় রেখে খুব শীঘ্রই গণপরিবহন স্বাভাবিক করার দাবি তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরিবহন ধর্মঘটে থমকে গেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ও পণ্য পরিবহন। আর এতে কন্টেইনার জটের পাশাপাশি একদিনেই কমপক্ষে ৩০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফেরদৌস লিপির রিপোর্ট। স্বাভাবিক সময় সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও ২৪ ঘন্টা সচল থাকে চট্টগ্রাম বন্দর, যেখানে প্রতি ঘন্টায় জেটি থেকে খালাস হওয়া পণ্য পরিবহন করে ২০০ থেকে ২৫০ ট্রাক কাভার্ড ভ্যান। সেখানে ধর্মঘটের কারণে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বের হয়নি, ঢুকেওনি বন্দর গেট দিয়ে। এ অবস্থায় চলতে থাকলে একদিনে ২০ থেকে ৩০ কোটি টাকার ক্ষতির পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যের স্থবিরতার আশঙ্কা ব্যবসায়ীদের। পণ্য পরিবহন বন্ধ করা মানে এটা একটা নর্মাল স্ট্রাইকের চাইতে খারাপ। কারণ এই চট্টগ্রাম পোর্টে মাল আসছে, এখন পিক আওয়ার, পিক সিজন বা অনেক কার্গো আসছে। এই মুহূর্তে যদি পণ্য পরিবহনটা বন্ধ থাকে
তাহলে এটা দেশের অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব পড়বে। ট্রাক কাভার্ড মালিকদের দাবি, নতুন জ্বালানি তেলের মূল্যে পণ্য পরিবহন ব্যয় গাড়ি প্রতি 2,500 থেকে 3,000 টাকা বেড়ে যাবে। আমাদের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের সাথে আলাপ না করে হুট করে যে মূল্য বৃদ্ধি করেছে, এটাতে আমাদের ঢাকা মুখী গাড়ি এবং চট্টগ্রামে যে গাড়িগুলো ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে আসা যাওয়া করবে 3,000 থেকে 3,500 টাকা আমাদের ভাড়া বাড়তি হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই তেলের দামটা যদি কমানোর ব্যাপারে যদি একটা সুরাহা না করে, আমরা হয়তো কঠোর আন্দোলনের দিকে আমরা যাব। এদিকে ধর্মঘটের সমর্থনে বন্দর এলাকায় সকালে পণ্যবাহী যান চলাচলে বাধা সৃষ্টি করে এই খাতের শ্রমিকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আগামী রোববার বিআরটির ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনের সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। এদিকে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরতেই অমানবিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। যুক্তিটা কি দিয়েছে? আজকে পত্রপত্রিকায় বিভিন্ন যুক্তি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমে গিয়েছিল তখনও যদি তুমি ভাড়া তেলের দাম বেশি নিয়েছো, কম দাও নাই, তাহলে কি করেছো? ওই টাকা চুরি করেছো। এখন আবার যেটা করছো সেটা আমাদের পকেট কেটে তোমাদের পকেট ভরাট করো। এদিকে ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর কথা বলা হলেও এখনও চলতি নভেম্বরে কলকাতায় ডিজেলের মূল্য নির্ধারণ করা হয় 101.53 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 124 টাকা। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের লিটার প্রতি মূল্য পার্থক্য দাঁড়ায় 39 টাকা। আর এতেই দেশ থেকে আশঙ্কা দেখা দেয় তেল পাচারের। আর এই আশঙ্কা থেকেই দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। আমরা এই রিপোর্টটি পরে দেখব। জনপদের সময় আরও থাকছে। শাহজালাল বিমানবন্দরে পেস্ট আকারের 3 কোটি টাকার 4 কেজি স্বর্ণ জব্দ। এবারও দুবাই থেকে আনা হয় বাংলাদেশ বিমানের ফ্লাইট, 2 যাত্রী আটক। একই দিনে সরকারি চাকরির 26 পরীক্ষা, ফি দিয়ে একাধিক আবেদন করেও ফের অংশ না নেয়ার বঞ্চনা। প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ জানিয়েছেন অংশ নেয় এসব প্রার্থীরা। আলাদা সংস্থার মাধ্যমে চাকরির সমুন্নতি পরীক্ষা নেয়ার দাবিও তাদের। সরকারি চাকরি প্রত্যাশী নাবিল আহমেদ শুক্রবার একই দিনে তার 8টি পরীক্ষা, তবে অংশ নিতে পেরেছেন মাত্র 2টিতে। পরীক্ষা যখন হয় দেখা যায় 10টা, কোনো সময় 12টা, একই সপ্তাহে একই টাইমে পড়ে, তখন আমরা 1টা বা 2টাতে অ্যাটেন্ড করতে পারি। এতগুলো টাকা খরচ করি, সরকার যদি আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে পরীক্ষা বিভিন্ন সময় দিত আমাদের জন্য ভালো হতো। শুধু নাবিলই নন, শুক্রবার 26টি চাকরির পরীক্ষা থাকায় বঞ্চিত অনেকে। গচ্চায় বেকার প্রার্থীদের আবেদন ফিও। আমাদের কি টাকার কোনো মূল্য নেই তাদের কাছে? আমাদের কাছে 5টা পরীক্ষা, 5টা পরীক্ষার মধ্যে কোনটা পরীক্ষা দিব আজকে আমরা? একদিকে মেন্টালি প্রেশারও পড়ছে, ভোগান্তিও হচ্ছে। করোনায় দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হলেও এমন কাণ্ডে হতাশ চাকরি প্রার্থীরা। কয়েক সপ্তাহ ধরেই চলছে একই চিত্র। আমরা যারা বেকার প্রার্থী আছি ওরা বুঝতেছি যে আসলে এটা ভোগান্তিটা কতটুকু। একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। সমন্বিত পরীক্ষার মাধ্যমে নিয়োগের পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। যতগুলো সরকারি সংস্থা যাদের পরীক্ষাগুলো এখন নিতে হচ্ছে, তারা যদি একটি সমন্বয় করে বিভিন্নভাবে পরীক্ষাগুলো বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করে,
আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। আর পিএসসির কর্মকর্তারা বলছেন মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে এসব পরীক্ষা নিলে কমবে চাকরি প্রার্থীদের দুর্ভোগ। কোন ডিপার্টমেন্টের কোন মন্ত্রণালয়ের কোন পদের কি পরীক্ষা এগুলো পিএসসি বলতে পারে না। জনপ্রশাসন মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় যেগুলো আছে ওই মন্ত্রণালয়গুলো তো ক্যাবিনেট, ওই ক্যাবিনেট বলতে পারে বা ক্যাবিনেট হয়তো কোনো উদ্যোগ নিতে পারে। অন্য প্রতিষ্ঠানের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে শুক্র ও শনিবার পিএসসি পরীক্ষা নিচ্ছে না বলেও জানিয়েছে কমিশন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গ। ভারতের বাজারের জ্বালানি তেলের দাম কমানোর কথা বলা হলেও এখনও বাংলাদেশের চেয়ে ৪৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত ৩রা নভেম্বর কলকাতায় ডিজেলের মূল্য নির্ধারণ করা হয় ১০১.৫৩ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২৪ টাকা। আর এতে ভারতের সঙ্গে বাংলাদেশের লিটার প্রতি দামের পার্থক্য দাঁড়ায় ৫৯ টাকা। আর এতেই দেশ থেকে তেল পাচারের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় বাড়ানো হয় ডিজেলের দাম। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে ৫ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এভাবেই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে প্রকৃত চিত্র কি? আমরা যদি বাংলাদেশ ও ভারতের তেলের দামের তুলনামূলক চিত্রটি দেখি তাহলে বিষয়টি পরিষ্কারভাবে ধরা দেবে। ২০১৩ সালে দেশে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার ৬৮ টাকা। পরে ২০১৬ সালে ৩ টাকা কমিয়ে লিটার প্রতি ৬৫ টাকা দাম পুনর্নির্ধারণ করে বিপিসি। এরপর গত ৫.৫ বছরে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য ছিল অপরিবর্তিত। তখনও ভারতে প্রতি লিটার বিক্রি হয়েছে ৫৪.১৭ রুপি, অর্থাৎ ৬২.৫৮ টাকায়। এদিকে গত ৫.৫ বছরে প্রায় প্রতিদিনই ভারতে সমন্বয় করা হয় ডিজেলের দাম। সবশেষ চলতি নভেম্বরের ৩ তারিখে কলকাতায় ডিজেলের মূল্য ১০১.৫৩ রুপি নির্ধারণ করে সরকার। বাংলাদেশি মুদ্রায় ভারতে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১২৪ টাকায়। দেশে আগের দামের সঙ্গে পার্শ্ববর্তী দেশের দামের পার্থক্য দাঁড়ায় ৫৯ টাকা। আর এতেই বিপুল বৈদেশিক অর্থ দিয়ে কেনা তেল বাংলাদেশ থেকে কম দামে কিনে ভারতে পাচারের আশঙ্কা দেখা দেয়। আমাদের দামের থেকে তাদের দাম বেশি দেখে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ তেল কিন্তু স্মাগল হওয়া শুরু করে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রাইসে, এবং আমার মনে হয় না যে এটা খুব সহনীয় পর্যায়ে অ্যাডজাস্টমেন্ট থাকবে। আমরা আশা করছি যে এটা বেশি দিন থাকবে না। যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কন্টিনিউ করতে হবে। তবে এই জায়গাটায় বিশেষ করে যারা কৃষকের ব্যাপারে, যারা এই ডিজেলটা ব্যবহার করে, তাদের ব্যাপারে তো সরকার ভর্তুকি কম দাম রাখবে। বর্তমানে দেশে ১৫ টাকা দাম বাড়িয়ে প্রতি লিটার ৮০ টাকায় বিক্রির পরও ভারতে ৪৪ টাকা বেশিতে বিক্রি হচ্ছে ডিজেল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের ওপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনুদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। শেখ হাসিনা আরও বলেন, কোনো মেজরের বাঁশির ফুতে স্বাধীন হয়নি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল সেসব নিয়ে বই বাংলা ভাষায় প্রকাশের পর এবার বিদেশেও প্রকাশিত হলো ইংরেজি ভাষায়। সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যার ৭ খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেইনস্ট এনি লিডার, একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে, নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি রেহানা বেবি মওদুদ আমরা বসে আলোচনা করে আমরা ঠিক করলাম, এবং আমি আলোচনা করলাম আমাদের ডক্টর ইনায়েতুর রহিম সাহেব, তিনি আপনার ডায়েরি নিয়ে কাজ করতেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার আমরা করেছিলাম, উনি রিসার্চ শুরু করেছিলেন। অবশ্য খালেদা যে ক্ষমতা এসে ওনা ওখান থেকে বের করে দেয়, উনি আমেরিকায় চলে যান। আমি মাঝে মাঝে আমেরিকায় চলে যেতাম
এবং ওনার সঙ্গে বসে কাজ করতাম। এই ডকুমেন্টগুলি কপি করে একটা সেট আমি আমেরিকা ওনার কাছে দিয়ে আসি। এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। একজন মেজর কোন ড্রামের উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো আর দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। সো যখন এই বইটা বের হলো, এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো। পরে অনুষ্ঠান স্থলে জাতির পিতার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনীও উদ্বোধন করেন সরকার প্রধান। ছোট বোন ও মেয়েকে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো প্রদর্শনী। দেবাশিস রায়, সময় সংবাদ। গুরুতর অসুস্থ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে। বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে জাতীয় সংসদের বিরোধী দলীয় এই নেতাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত 2 মাসেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 20 অক্টোবর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং অক্সিজেন স্তর ওঠানামা করছিল। জনপদের সময় আরও থাকছে। শীতের আগ মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক। হই হুল্লোড় আর আনন্দে মাতামাতি ভ্রমণ পিপাসুদের। আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেস্ট আকারে আনা 3 কোটি টাকা 4 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এবারও দুবাই থেকে স্বর্ণের চালান আনা হয় বাংলাদেশ বিমানের ফ্লাইটে। এর সঙ্গে জড়িত 2 যাত্রীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দারা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত অক্টোবর মাসেই 2টি বড় চালান আটক করে কাস্টমস গোয়েন্দারা। গত মাসের 25 তারিখ বিমান বাংলাদেশের একটি ফ্লাইট থেকে উদ্ধার করা হয় 104 পিস স্বর্ণের বার, যার ওজন প্রায় 12 কেজি। তার ঠিক 19 দিন আগে 6 অক্টোবর বিমান বাংলাদেশের আরেকটি ফ্লাইটের টয়লেট থেকে উদ্ধার করা হয় 14 কেজি ওজনের 120টি স্বর্ণের বার। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সহিংসতা বন্ধে জাতীয় সংসদের 7টি সংরক্ষিত আসন সহ 3 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ক্ষতিগ্রস্ত সকল মন্দির, বাড়িঘর পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদের সংরক্ষিত আসন, 7টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে একজনকে পূর্ণ মন্ত্রী নিয়োগ করতে হবে। আমরা আশা করি পৃথিবীর সকল দেশে সকল সংখ্যালঘু নাগরিকরা সম্মানের সাথে অধিকার নিয়ে বসবাস করার সুযোগ পাক এবং সকল নাগরিক সুরক্ষিত থাকে। সব মৌসুমের সবজিতে ঠাসা রাজধানীর কাঁচা বাজার, তবুও বেশিরভাগ সবজির দাম চড়া। শীতের সবজি বাজারে আসলেও দাম কমছে না বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে মাছ ও মাংসের বাজারে। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে দেশব্যাপী পণ্য পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। শুক্রবার ভোররাতের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আসায় প্রথম দিনে সরবরাহের সংকট না হলেও দাম ঊর্ধ্বমুখী সব সবজির। মহাখালী কাঁচা বাজারে সবজি কিনতে এসেছেন শহীদুল ইসলাম। চাকরি করেন বেসরকারি এক প্রতিষ্ঠানে। যখন তখন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে জানান তিনি। অন্য ক্রেতারাও বলছেন বাজার মনিটরিং এর কথা। আমার একটা আইডিয়া থাকে যে এত টাকা আমার সংসার চলে যাবে, তার চেয়ে এখন বেশি লাগতেছে, তাতে চলানো খুবই টাফ হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন সংকট নেই, সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবুও জানেন না দাম বাড়ার কারণ। শীতের সবজির দাম কিছুটা কমলেও গ্রীষ্মকালীন সবজির দাম বাড়ছে বলে জানান তারা। গরমের যেসব সবজি যেমন শসা, গেল সপ্তাহে বেশি 50 টাকা 40 টাকা, এই সপ্তাহে বেশি 70 টাকা 80 টাকা। মালের আমদানি আছে কিন্তু দাম কমতেছে না। এদিকে কেজিতে 30 থেকে 50 টাকা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে মাছ বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে সব প্রজাতির মাছ। আগের কেজিতে 20-30 টাকা কমছে, আবার বড় মাছ কেজিতে 50-100 টাকা কম। প্রত্যেকটা মাছ, চিংড়ি হোক, যে কোনো বাচ্চা হোক, সব মাছ 20-30 টাকা কেজিতে কম। মাছের দামটা তুলনামূলক প্রতিদিনের মতোই, কিন্তু কাঁচা সবজির দাম একটু তুলনামূলক বেশি আর কি। মাসখানেক ধরে ঊর্ধ্বমুখী থাকলেও এখন কমতির দিকে মুরগির দাম। ব্রয়লার কেজি প্রতি 160 টাকা থেকে 170 ও সোনালী বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শীত মৌসুম না এলেও শীতল সাগরের টানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। সব বয়সের মানুষ সাগরের পানিতে মেতেছেন আনন্দ আর হই হুল্লোড়ে। পর্যটকদের নিরাপত্তায় জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে, প্রকৃতিতে শীতের ছোঁয়া আর স্বচ্ছ নীল জলরাশি বলে দিচ্ছে পর্যটন মৌসুম চলে এসেছে। সাগর পাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড়, সবাই মেতে আছে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে, যেন শীতল সাগরই ব্যস্ততা থেকে মুক্তি দিয়েছে। এখন ওয়েদারটা খুব বেশি গরম না, আর মাত্র শীতকাল শুরু হয়েছে, খুব ভালো লাগে। এখনকার এই অনুভূতিটা আসলে খুবই দুর্দান্ত। প্রায় 1.5 বছরের বেশি সময় পর ঘর থেকে বের হওয়া, তো সবাইকে নিয়ে একসাথে আসা। দীর্ঘদিন করোনার বন্ধে সবাই বোর হয়ে গেছে, কারণ একটু ঘোরাঘুরি করার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য বের হয়েছে। শীত মৌসুমে সমুদ্র স্নান অনেকটাই নিরাপদ বলেই জানালেন লাইফগার্ড কর্মীরা। সাগর ধরতে গেলে একদম শীতলই আছে এবং পর্যটকরা নির্দ্বিধায় গোসল করতে পারবে, এবং আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর টুরিস্ট পুলিশ জানিয়েছে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা যথেষ্ট আছে, কোনো সমস্যা নেই। কক্সবাজারে পর্যটকদের থাকার জন্য রয়েছে 4.5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ, যেখানে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে 1.5 লক্ষাধিক পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন বন্ধে দুর্ভোগ, ট্রেন লঞ্চে ভিড়, ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সড়ক মন্ত্রীর। রোববারের আগে নয়, জবাব মালিক সমিতির। ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমলেও এখনো বিক্রি হচ্ছে বাংলাদেশের চেয়ে 44 টাকা বেশিতে। হচ্ছিল পাচার, ঠেকাতেই বেড়েছে দাম, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।